ফরচুনেটলি অর আনফরচুনেটলি আপনার যিনি পার্টনার তিনি একটু মাম্মাস বয় টাইপের ছেলে বা পাপা কি পরি টাইপের মেয়ে আপনি বিয়ে করেছেন। তাদের হাতে যদি অপশন থাকতো বা তারা যদি একটু সেলফ সেন্টার্ড হতেন, তারা কখনোই এই সংসারটা করতে চাইতেন না। সেকেন্ড বিয়েটাও যে এর থেকে ডিজাস্টার হবে না বা আমার একাকিত্ব জীবনটা এর থেকেও ডিজাস্টার হবে না, এই প্রস অ্যান্ড কনস দেখে যে এখন যে কষ্টে আছি, ভবিষ্যতে এর থেকেও বেশি কষ্টে থাকতে পারি একাকী থাকলে, ওর অন্য কাউকে বিয়ে করলে সে আরো অ্যাবিউজিভ হতে পারে। এই চিন্তাভাবনাগুলো করে দেন আপনি ডিসিশন মেক করেন। ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে, এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি WhatsApp থেকে, অ্যান্ড WhatsApp এ আমাকে যা, যা লেখা হয়েছে সে কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি। এট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করব এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ কোয়েশ্চেন দেওয়া থাকবে, আপনি চাইলে পড়ে দেখতে পারেন। রিসেন্টলি বিয়ে করেছেন একজন ফিমেল পারসন যার বয়স 25 বছর। তিনি আমাকে লিখেছেন তার হাসব্যান্ড সম্পর্কে কিছু কথা। তিনি বলছেন যে তাদের আসলে সেটেল ম্যারেজ। তো ফ্যামিলিগতভাবে জানাশোনা থেকেই বিয়েটা হয়েছে, এবং তার হাসব্যান্ড সম্পর্কে তিনি উল্লেখ করেছেন তার হাসব্যান্ড হচ্ছেন একজন মামাস বয়। সো কি কারণে মামাস বয় সেটা তিনি এভাবে লিখেছেন। আপন মনে করে তিনি তার হাসব্যান্ডকে যা বলছেন তিনি তার আবার বাবা-মার সাথে শেয়ার করছেন। এবং এগুলো নিয়ে হাসাহাসি হচ্ছেন এবং তিনি প্রচন্ড অপমান বোধ করছেন। ওয়াইফ লিখেছেন ২৬ দিন এই সাংসারিক জীবন তার কাছে ১ বছরের বেশি বলে মনে হচ্ছে এবং তার কাছে কোনো কারণ নেই এই সংসারটা কন্টিনিউ করার। তিনি প্রচন্ড টায়ার্ড ফিল করছেন এই সংসারটা করতে যেয়ে। এখন এই সিচুয়েশন তার আসলে কি করা আছে? যেহেতু হাসব্যান্ড এবং ইন-লজ এর ফ্যামিলি সবাই বাহিরে এবং তিনিও বাহিরে প্রবাবলি। সো কি করা আছে তিনি আসলে জানতে চেয়েছেন। অ্যান্ড আপনিও যদি সেম সিচুয়েশন এ থাকেন, আপনি দেশের বাইরে গিয়েছেন ইন-লজ এর ফ্যামিলির সাথে, অ্যান্ড যাওয়ার পর দেখছেন আপনার হাসব্যান্ড ইরেসপন্সিবল অথবা আপনার সব গোপন কথা, মনের কথাগুলো তার বাবা-মার সাথে শেয়ার করছে। লাইক মাম্মাস বয়, আপনার আসলে কি করা আছে? আজকের এই ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। আমি সেশন টাইমে এমন ক্লায়েন্ট অনেক দেখতে পাই যারা আসলে বিয়ের পর এই বিষয়টা নিয়ে প্রচন্ড সাফার করে যে আমার হাসব্যান্ডের মধ্যে দায়িত্ববোধের অভাব আছে বা আমার ওয়াইফের মধ্যেও দায়িত্ববোধের অভাব আছে। সে আসলে কোনো কিছু করতে চায় না, করে না, এবং তাকে যদি কিছু বলি সে তার মাকে যেয়ে বলে দিচ্ছে, সে তার বাবাকে যেয়ে বলে দিচ্ছে। মানে আমাদের কনজুগাল লাইফে যে প্রাইভেসিটা প্রয়োজন সেটা আসলে এক্সিস্ট করছে না। এখন সহজভাবে বলতে গেলে খুব ইজি ওয়েতে সবাই বলতে পারে যে ডিভোর্স দিয়ে দেন। ওকে। এটা তো একটা অপশন। বাট এছাড়া আরো অনেকগুলো অপশন আছে যেগুলো নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলতে চাই। আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো যারা রিসেন্টলি বিয়ে করছেন তারা আসলে এপ্লাই করতে পারেন বা রিথিঙ্ক করে দেখতে পারেন। ১ম বিষয়, কোনো মানুষ আসলে বাই বর্ন রেসপন্সিবল হয়ে জন্মান না। সিচুয়েশন বেইস তাকে আসলে দায়িত্ব নিতে হয়। এখন মনে করেন ফরচুনেটলি অর আনফরচুনেটলি আপনার যিনি পার্টনার তিনি একটু মাম্মাস বয় টাইপের ছেলে বা পাপা কি পরি টাইপের মেয়ে আপনি বিয়ে করেছেন। এই মানুষটাকে আপনি হুট করে চেঞ্জ করতে পারবেন না। মানে যে কিনা তার লাইফে ২৫-৩০ বছর ধরে বাবা-মার আদরে, আদরে বড় হয়েছেন, তাকে আপনি হঠাৎ করে রিয়ালিটিতে নিয়ে আসলে সে তো আসলে আনকমফোর্ট ফিল করবে। তার এই আনকমফোর্ট জোনটা থেকে সে দ্রুত কমফোর্ট জোনে যাওয়ার চেষ্টা করবে। সো গ্র্যাজুয়ালি আপনি তার মধ্যে চেঞ্জেস আনতে পারেন। একটা মানুষকে আপনি হুট করে খুব রেসপন্সিবল করতে পারবেন না। তো আপনি তার সাথে কথা বলেন, প্রফেশনাল হেল্প নেন, এক্সপ্লোর করেন, তাকে সময় দেওয়ার চেষ্টা করেন। যদি আপনি সম্পর্কটা কন্টিনিউ করতে চান, তাহলে এই কথাগুলো অ্যাপ্লিকেবল। নাম্বার 2, আমি মনে করি অ্যাজ এ থেরাপিস্ট আপনি বিয়ের পর ইন-লজ এর ফ্যামিলির সাথে না থাকাটাই ওয়াইজ। এবং এইটা নিয়ে যদি বলেন যে আমি খুবই সেলফ সেন্টার্ড হয়ে কথা বলছি, বিষয়টা এমন না। বিষয়টা এমন যে আপনি যখন একসাথে থাকবেন অনেক রকমের ক্ল্যাশ হবে, অনেক রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। সো ক্লোজার ডিসট্যান্স এ থাকতে পারেন, যে পাশাপাশি ফ্ল্যাট, পাশের এরিয়াতে বাসা, বা যতটুকু সম্ভব নিজেদের স্ট্রাগলটা নিজেরা শুরু করাটাই ওয়াইজ। আপনি যখনই শেল্টারে থাকবেন, মানে প্যারেন্টসদের শেল্টারে থাকবেন, আপনি কখনোই দায়িত্ব নিতে পারবেন না। আপনার মধ্যে দায়িত্ব নেওয়ার সেই ক্ষুধাটা ক্রিয়েট হবে না। মানে আপনাকে বাসায় যেয়ে যে কিছু করতে হবে, বাহিরে বের হতে হবে কাজ করার জন্য। যদি কোনো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকেন, আপনাকে সবসময় কাজের উপর থাকতে হবে। আপনি কাজ না করলে কখনোই কিন্তু আপনার আর্নিংটা হবে না। সো ফ্যামিলি ওই বলয়ের মধ্যে থাকলে আপনার পক্ষে বা আপনার হাসব্যান্ডের পক্ষে কখনোই স্টাবলিশড হওয়া সম্ভব না। আমি স্টাবলিশ বলতে এটা বোঝাচ্ছি যে কাজ করার জন্য তাকে বের হতে হবে। বাসায় এসেও কাজ করতে হবে। এই যে একটা
রিয়ালিটি, এই রিয়ালিটি চেক করতে হলে আপনাকে ইন-লজ এর ফ্যামিলি থেকে একটু দূরে যেয়ে থাকতে হবে। এটা এমন না যে আপনাদের রোমান্টিক লাইফ এর জন্য আমি বলছি। আমি বলছি জাস্ট আপনাদের প্র্যাকটিক্যাল লাইফ এর প্রবলেমগুলো ফেস করার জন্য। বিকজ লাইফ মানেই প্রবলেম থাকবে। অ্যান্ড এই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনাকে স্কিল লার্ন করতে হবে। আপনি যত আর্লি স্টেজে প্রবলেমগুলো ফেস করবেন, আপনার মধ্যে স্কিল লার্নিংটা দ্রুত হবে এবং আপনি রিয়ালিটি বুঝতে পারবেন যে এটা সবসময় এমনভাবে হবে না। আপনাকে কেউ সবকিছু রেডিমেড করে দিবে না। সো ইফ পসিবল একটু দূরে যেয়ে একটু আলাদা সেপারেটলি থাকার চেষ্টা করেন। এই ক্ষেত্রে প্যারেন্টসদেরকেও বুঝতে হবে যে তাদের একটা আলাদা লাইফ হচ্ছে, তাদের একটা আলাদা জগৎ আছে। তাদেরকে তাদের মতো করে থাকতে দেওয়াটাই ওয়াইজ। নাম্বার 3, আমি যে বিষয়টা বলি যে বিয়ে করার আগে চিন্তা করেন। বিয়ে করার পরে চিন্তা করে আপনি ডিজাস্টার করবেন। তার থেকে বেটার আগে চিন্তা করেন, সময় নেন, এনালাইসিস করেন। আমি রিকমেন্ড করব আমার এই ভিডিওটা দেখার। আপনি যদি এই ভিডিওটা দেখেন, আপনি কিছুটা আন্দাজ করতে পারবেন, কিছুটা ইনসাইট পাবেন যে ওকে, বিয়ে করার আগে আমি এই বিষয়গুলো চিন্তা করব। সেটা আপনি ১ম বিয়ে করেন, ২য় বিয়ে করেন, একটু চিন্তা করেন। বিয়ে করলে আপনি করতেই পারেন। কিন্তু বিয়েটাকে সাকসেসফুল করা, লং টাইম ধরে একটা মানুষের সাথে সারা জীবন থাকতে পারা, এটার জন্য আপনার ডেফিনিটলি কিছু প্ল্যানিং প্রয়োজন আছে। উইদাউট প্ল্যানিং এটা ওয়ার্ক করাটা ডিফিকাল্ট। এখন আমাকে অনেকে ইনবক্স করেন বা কমেন্ট বক্সে বলেন যে, "আগেকার যুগে বাবা-মারা কি করেছেন?" I know আগেকার যুগে বাবা-মারা এত কিছু চিন্তা করেনি। জোর করে যেখানে বিয়ে দিয়েছে, মারা রাজি হয়েছেন, বাবারাও রাজি হয়েছেন। কিন্তু দেখেন তো আপনাদের ফ্যামিলি কজন বাবা-মার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে? কজন আসলে বলবে যে, "We are happy"? তারা মেক্সিমাম ক্ষেত্রে বলে যে, "আমি দেখে তোর বাবার সংসার করে গেছে। অন্য কোনো মেয়ে হলে করত না।" এটা একটা কমন ডায়ালগ বাংলাদেশের জন্য। সো তারা কিন্তু হ্যাপি নেই। তারা কোনো অপশন ছিল না দেখে সাস্টেইন করতে পেরেছেন। তাদের হাতে যদি অপশন থাকতো বা তারা যদি একটু সেলফ সেন্টার্ড হতেন, তারা কখনোই এই সংসারটা করতে চাইতেন না। আমি কোনোভাবে বলছি না যে তারা ভুল করেছেন বা আমরা রাইট করছি। আমি জাস্ট এটা আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি। কোনো কিছু করার আগে যেরকম চিন্তা করতে হয়, বিয়ের মতো একটা ইম্পোর্টেন্ট কাজ করার আগে আপনাকে আরো বেশি রিথিঙ্ক করতে হবে, আরো বেশি ক্যালকুলেটিভ হতে হবে, আরো বেশি ক্রিটিক্যাল থিংকিং করতে হবে। আবেগের বশে বিয়ে করলে এটা আপনার জন্য ডিজাস্টার হবে এবং অবশ্যই আপনাকে জেনে শুনে বুঝে বিয়ে করতে হবে। কারো প্রেশারে বিয়ে করাটা কোনো বুদ্ধিমানের মতো কাজ না। আপনি বিয়ে করছেন আপনার জন্য। আপনার ফ্যামিলি ডেফিনিটলি ইম্পোর্টেন্ট। বাট আপনি আসলে কমফোর্টেবল কিনা, আপনি কি আসলে ওই মানুষটার সাথে অ্যাডজাস্ট করতে পারছেন কিনা, তিনি আপনার সাথে অ্যাডজাস্ট করতে পারছেন কিনা, আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, এই বিষয়গুলো রিচেক করতে পারলে আমি মনে করি বিয়েটা সাকসেসফুল হওয়ার চান্সেস অনেকাংশে বেড়ে যায়। যিনি আমাকে WhatsApp এ লিখেছেন তার উদ্দেশ্যে যদি বলি, দেখেন আপনি ২৬ দিনের মধ্যে যদি এইভাবে ক্লান্ত হয়ে যান, আমি বুঝতে পারি যে এটা খুবই পেইনফুল। আপনার কাছে ১ বছর সময় মতো মনে হচ্ছে। বাট একবার একটু নিজেকে প্রশ্ন করে দেখেন যে আপনি কি এই মাম্মাস বয়কে সামহাউ নিজের মতো করে ম্যানেজ করতে পারবেন কিনা? অথবা তিনি আপনাকে ম্যানেজ করতে পারবেন কিনা? এবং আপনাদের ডিভোর্স দেওয়ার জন্য একটা কারণই যথেষ্ট যে আমার ভাল লাগছে না। এই একটা সিম্পল কারণেই যথেষ্ট যেকোনো ডিভোর্স দেওয়ার জন্য। কিন্তু সম্পর্কে থাকার জন্য অনেকগুলো কারণ প্রয়োজন। অনেকগুলো। সেই কারণগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করেন। ইটস ইওর লাইফ, ইওর ডিসিশন। আমি কখনো বলছি না যে আমার ভিডিও দেখে বা আমার কথা শুনে আপনি ডিভোর্স দিবেন না অর দিবেন। আমি বলছি নিজেকে একটু প্রশ্ন করেন। আরেকবার রিথিঙ্ক করে দেখেন। যদি দেখেন যে আপনার প্রত্যেকটা বার লজিক্যাল ব্রেইন এই কথাই বলছে যে এই বিয়েতে থাকাটা প্রত্যেকটা দিন একেকটা জাহান্নামে আযাবের মতো, দেন গো ফর ইট। আপনার যেরকম লজিক্যাল প্ল্যানিং আছে। বাট যদি সামহাউ আপনি খুঁজে পান যে আমি হয়তো 2nd ট্রাই করতে পারি। আমি হয়তো আরেকটা বার ট্রাই করতে পারি বা আমার 2nd বিয়েটাও যে এর থেকে ডিজাস্টার হবে না বা আমার একাকিত্ব জীবনটা এর থেকেও ডিজাস্টার হবে না। এই প্রস অ্যান্ড কনস দেখে যে এখন যে কষ্টে আছি, ভবিষ্যতে এর থেকেও বেশি কষ্টে থাকতে পারি একাকী থাকলে, ওর অন্য কাউকে বিয়ে করলে সে আরো অ্যাবিউজিভ হতে পারে। এই চিন্তাভাবনাগুলো করে দেন আপনি ডিসিশন মেক করেন। কারণ আজকের প্রবলেমটা হয়তো আপনি কিছু প্রফেশনাল হেল্প নিলে সলভ করতে পারবেন। বিকজ এখনো জিনিসটা বড় রকমের ডিজাস্টার ক্রিয়েট করেনি। বাট হু নোজ আগামী ১০ বছর পর এই সম্পর্কটা অনেক বড় প্রবলেম ক্রিয়েট করতে পারে বা আপনার একাকিত্ব আপনার লাইফে অনেক বড় ডিপ্রেশন ক্রিয়েট করতে পারে বা 2nd ম্যারেজ আপনার লাইফে আরো বেশি ডিজাস্টার ক্রিয়েট করতে পারে। সো সময় থাকতেই হেল্পটা নেওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন কিভাবে আসলে এটাকে ইমপ্রুভ করা যায়, কেয়ার করা যায়, প্রবলেমটা সলভ করা যায়।